নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁঠাল দানার একটা সম্পূর্ণ ইউনিক রেসিপি। আর কাঁঠাল দানা যারা খেতে চায় না, এইভাবে কাঁঠাল দানা রান্না করলে তারাও কিন্তু চেটে পুটে খাবে। আর কাঁঠাল দানার উপরের সাদা খোসাটা পিছিয়ে নেওয়ার জন্য কাটতে কিন্তু খুব সমস্যা হয়। খুব সহজেই যাতে পরিষ্কার করা যায় সেটাও কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। কাঁঠাল দানাগুলো আমি বাটির মধ্যে নেওয়ার পরে কাঁঠাল দানার মধ্যে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। ফুটন্ত গরম জল দিলে উপরের সাদা খোসাটা খুব সহজে নরম হয়ে যাবে, আর কাটার সময় কিন্তু কোনো সমস্যা হবে না। আমি ফুটন্ত গরম জলের মধ্যে কাঁঠাল দানাগুলো মিনিট 15 মতো ভিজিয়ে রেখে দেবো। আর কাঁঠাল দানার যে হালকা একটা কষ থাকে সেটাও কিন্তু গরম জল দেওয়ার জন্য বেরিয়ে যায়। এবার আমি মিনিট 15 পরে দেখো কাঁঠাল দানাগুলো খুব ভালোভাবে এইভাবে চটকে চটকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। এবারে আমি কাঁঠাল দানাগুলো কেটে নেব। আর যে কোনো নিরামিষ দিনে যদি কাঁঠাল দানা এইভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু যারা কাঁঠাল দানা একেবারেই খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খেতে পছন্দ করবে। আর কাঁঠাল দানা এখন তো প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর কাঁঠাল দানার অনেক রেসিপি হয়তো তোমরা বানিয়েছো, তবে এই পদ্ধতিতে কাঁঠাল দানার একবার তোমরা রান্না করে খেয়ে দেখো, আমি তোমাদের কথা দিলাম ভালো লাগবে। আর গরম জলে ভিজিয়ে রাখার জন্য দেখো কত সহজেই কিন্তু কাঁঠাল দানার উপরে সাদা খোসাটা পরিষ্কার করা যায়, আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর দেখো সমস্ত কাঁঠাল দানাগুলো ঠিক একইভাবে আমি পরিষ্কার করে নেব। কাঁঠাল দানার পরিমাণটা যেহেতু অনেকটা, তাই সবগুলো ছাড়িয়ে দেখাতে গেলে তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি কিছুটা তোমাদের ছাড়িয়ে দেখিয়ে দিলাম। সমস্ত কাঁঠাল দানাগুলো একইভাবে আমি ছাড়িয়ে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নার জন্য রেডি করে নিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি কাঁঠাল দানাগুলো দেখো এরকম রাফলি কেটে নিয়েছি, যাতে পরের কাজটা আমাদের করতে সুবিধা হয়। আর এই রান্নার জন্য আমি দুটো কাঁচকলা কেটে নিয়েছি। আমি কাঁচকলাগুলো হলুদ জলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কষটাকে বের করে নিয়েছি। আর এই রান্নার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু আড়াআড়িভাবে লম্বা করে একটু মোটা রেখে কেটে নিয়েছি। এবার আমি কাঁঠাল দানাগুলো রান্নার জন্য রেডি করে নেব। তার জন্য আমি একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। কাঁঠাল দানাগুলো আমি মিক্সির জারের মধ্যে অল্প অল্প করে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি কাঁঠাল দানাগুলো খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর তোমরা হয়তো কাঁঠাল দানা পেস্ট করে অনেক রকমের রেসিপি বানিয়েছো, তাই রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তাহলে আমি যে পদ্ধতিতে বানিয়েছি, এই পদ্ধতিতে তোমরা যদি একবার রান্না করো তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে, আর এই পদ্ধতিতেই তোমার বারবার বানাতে ইচ্ছে করবে। এবার আমি পেস্ট করা কাঁঠাল দানার সাথে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি পরিমাণ বেসন। আর বড় চামচ মেপে দিলে তাহলে কিন্তু 1 চামচ পরিমাণ হবে। আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর সাথে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি কাঁঠাল দানার মেন উপকরণটা দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। আর অল্প একটু ঘি দেওয়ার জন্য কাঁঠাল দানার এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, তোমরা যদি না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই কাঁঠাল দানা এভাবে রান্না করবে যখন 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করার চেষ্টা করবে, তবে কিন্তু বুঝতে পারবে যে অল্প একটু ঘি দেওয়ার জন্য স্বাদ কতটা হয়। দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। সব কিছু এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। আর অনেকেই আছে কাঁঠাল দানা তো দূরের কথা, কাঁঠালই খেতে চায় না। আর এইভাবে মশলা দিয়ে যদি তুমি কাঁঠাল দানা রান্না করে দাও, কাঁঠাল তারা না খাক, কাঁঠালের দানা কিন্তু তোমার কাছে বারবার খেতে চাইবে। আর খাওয়ার পরে বলতে তারা বাধ্য হবে দারুণ টেস্ট হয়েছে। সমস্ত কাঁঠাল দানাগুলো আমি মেখে রেডি করে নেওয়ার পরে এবারে আমি রান্নার দিকে চলে এসেছি। প্রথমে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে এবারে ছোট ছোট বড়ার মতো করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর কাঁঠাল দানা পেস্ট করার পরে অনেকটাই কিন্তু কমে যায়। আর আমি যে পদ্ধতিতে বড়াগুলো ভাজছি, এই পদ্ধতিতে যদি বড়া একবার ভাজো, এতটাই টেস্টি হয় যে বড়া কিন্তু ভাজার সাথে সাথে অনেকটা কিন্তু শুধু মুখেই খেয়ে ফেলবে সবাই। আমি দেখো সমস্ত কাঁঠাল দানার বড়াগুলো একসাথেই দিয়ে দিলাম। আর এই বড়াগুলো ভাজার জন্য খুব বেশি কিন্তু তেলেরও প্রয়োজন হয় না। আর আমি অল্প তেলেই বড়াগুলো ভেজে রান্না করব। তোমরা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে রান্না করতে পারো, তবে খুব বেশি ডুবো তেলে ভাজার প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। সমস্ত বড়াগুলোর একটা সাইড আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, অপর সাইডটাও খুব ভালোভাবে ভাজার জন্য আমি বড়াগুলোকে এভাবে উল্টে দেব। আর এই বড়াগুলো যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, তাহলে বড়াগুলো ভিতর থেকে সুন্দরভাবে মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে, খেতেও ভীষণ ভালো লাগবে। আর বড়াগুলো দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত বড়াগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব।
আর অল্প একটু ঘি দেওয়ার জন্য বড়াগুলো যেমন টেস্টি হয় তেমন কিন্তু ভীষণ নরম হয়। সমস্ত বড়াগুলো দেখো আমি কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আরও 2 চামচ পরিমাণ সর্ষের তেল যোগ করে দিলাম। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আমি ফোড়নে একটা তেজপাতা কুচি দিয়ে দিলাম, আর সাথে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু ফোড়নের সাথে একটা শুকনো লঙ্কা কুচিও দিতে পারো, আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। এবার আমি ফোড়নটাকে 2 থেকে 3 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসার সাথে সাথে আগে থেকে কেটে রাখা সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের সাথে আলুগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। যেহেতু আমি আলুগুলোকে বেশ একটু মোটা রেখে কেটে নিয়েছি, তাই আলুগুলো একটু সময় নিয়ে নাড়াচাড়া করে আমি আরও একটু ভাজা হতে দেব। আর এদিকে আলুগুলো ভাজা হতে থাক, আমি এবার একটা মশলা বানিয়ে নেব। আমি মিক্সির জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত। আর পোস্তর দাম যেহেতু আকাশ ছোঁয়া, তাই কিন্তু আমি পুরোটা পোস্ত দিয়ে রান্না করব না। আমি পোস্তর সাথেই এখানে 2 চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু পুরোটাই পোস্ত দিয়ে রান্না করতে পারো। এবার আমি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে সব কিছুর একটা খুব ভালোভাবে পেস্ট বানিয়ে আমি রেডি করে নেব। আর মশলা বানানোর ফাঁকে কিন্তু আমি আলুগুলো খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে রেডি করে নিয়েছি। এবার আমি এই আলুর সাথেই দিয়ে দেব কেটে রাখা সমস্ত কাঁচকলাগুলো। আর আমি এই রান্নাটা কাঁচকলা আলু দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের যে কোনো পছন্দের সবজি দিয়েই এই রান্নাটা করতে পারো। আবারও আমি কাঁচকলা আর আলু একসাথে নাড়াচাড়া করে কাঁচকলাগুলো একটু ভেজে নেব। আর কাঁচকলা যেহেতু রান্নার জন্য খুব বেশি ভাজতে লাগে না, 2 থেকে 3 মিনিটের মতন আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিটের মতন আলু আর কাঁচকলা একসাথে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি সময় নিয়ে আমি কিন্তু আর কাঁচকলাগুলো ভাজবো না। এবারে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে বাকি মশলাগুলো দেওয়ার সাথে সাথে না পুড়ে যায়। প্রথমে আমি এখানে 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি হাফ চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব হাফ চামচের একটু কম ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে ব্যবহার করবে। যেহেতু আমি রান্নাতে কাঁচকলা ব্যবহার করেছি, তাই খুব বেশি পরিমাণ কিন্তু ঝাল হলে খেতে ভালো লাগবে না। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর সমস্ত গুঁড়ো মশলার সাথে কিন্তু আমি আদাটাকেও কষিয়ে নেব, এতে আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর আমার মনে হয় সব তরকারিতে আদা নাড়াচাড়া করে আলাদা করে কষানোর দরকার হয় না, তাই গুঁড়ো মশলার সাথেই আমি আদাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। তোমরা যদি চাও কিন্তু আদাটাকে আলাদা করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে পারো। সব কিছুর সাথে আমি মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব একটু সময় নিয়ে, যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে। সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা আমি রেডি করেছিলাম, সেই মশলাটা আমি রান্নার মধ্যে দিয়ে দিলাম। আর সাথে সামান্য পরিমাণ মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আর সাদা তিল কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষ উপকারী, বিশেষ করে চোখের জন্য সাদা তিল বাটা খাওয়া খুবই ভালো। আর পোস্ত আর তিল একসাথে মিশিয়ে আমি রান্নাতে দিয়েছি। পোস্তর তো একটা নিজস্ব স্বাদ আছে, আর তিল বাটাটা দেওয়ার জন্য পোস্তর সাথে আরও একটা দারুণ স্বাদ যোগ হয়ে গেল। মিডিয়াম ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিটের মতো তিল আর পোস্ত বাটাটাকে কষিয়ে নিলাম। এর থেকে বেশি কষালে তাহলে পোস্ত আর তিল বাটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াতে কিন্তু একটু ঝোল টেনে নেবে। রান্না হওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোলটা গাঢ় হয়ে যাবে। আমি এখানে সব কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবারে আমি কলা আলু খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট 20 পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি রান্নাটা আরও একটু নাড়াচাড়া করে নেব, আর সাথে আমি দেখে নেব কলা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সাথে কিন্তু এখানে আলুও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই আমি সমস্ত বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোল ঝোল অবস্থাতে বড়াগুলো দিলে ঝোলের সাথে বড়াগুলো ফুটে খুব ভালোভাবে ঝোলের মধ্যে তেল মশলা সব কিছু ঢুকে যাবে, আর বড়াগুলো খেতে ভালো লাগবে, আর সুন্দরভাবে বড়াগুলো নরম হয়ে যাবে। এবার আমি ঝোলের মধ্যে বড়াগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে মিনিট 5 মতো বড়াগুলোকে রান্না হতে দেব।
মিনিট 5 আমি রান্নাটা করে নিয়েছি আর বড়াগুলো খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর ঝোলটা বেশ আগের থেকে অনেকটা কমে গেছে। ঝোলের পরিমাণটা যতটা তোমরা রাখবে সেই হিসাব করে কিন্তু রান্নাতে জলটা দিয়ে দেবে। দুপুরে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ একটা নিরামিষ রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। আর কাঁঠাল দানা শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একদিন হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। তাহলে বন্ধুরা, আজকের এই নিরামিষ রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও। আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।